নমস্কার দর্শক, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আমি রয়েছি কবির আপনাদের সঙ্গে। আবারও কিন্তু আদালতে জোর ধাক্কা খেল রাজ্য সরকার। রাজ্য সরকারের জারি করা ওবিসি তালিকা কিন্তু আবারও অন্তর্বর্তী স্থগিতাদেশের মুখে, এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী কিন্তু কড়া মন্তব্য করলেন। সুপ্রিম কোর্টের আদেশ নির্দেশ সরাসরি অগ্রাহ্য করা হয়েছে। এ ধরনের কড়া মন্তব্য কি পরিণতি অপেক্ষা করে আছে? আবারও কি একটা অচলাবস্থা তৈরি হতে যাচ্ছে? খিদিরপুরের অগ্নিকাণ্ড এবং কুণাল ঘোষ, তিনি কিন্তু গতকাল আদালতে উপস্থিত হয়েছিলেন, কিন্তু বিচারপতির শারীরিক সমস্যাজনিত কারণে, অনুপস্থিতির কারণে কুণাল ঘোষ কিন্তু গতকাল অত্যন্ত সহাস্যে আদালত থেকে বেরিয়ে এসেছেন। কি পরিণতি হতে পারে তার সেই ঘটনার, আমরা এরকম একাধিক বিষয়ে কথা বলে নেব বিশিষ্ট আইনজীবী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। স্যার, আবারও রাজ্য সরকার কড়া ভর্ৎসনার মুখে পড়লেন। হাইকোর্টের কড়া ভর্ৎসনা, বিচারপতি তপব্রত চক্রবর্তী আজকে এই কড়া ভর্ৎসনা করলেন, এবং সেখানে বলা হলো যে সরাসরি সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা হয়েছে। 31শে জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। কি বলবেন স্যার এই বিষয়টি নিয়ে? দেখুন, এটা খুব দুঃখজনক। এই পশ্চিমবঙ্গের বুকে একটা সরকার ক্ষমতা আছেন যারা সংবিধান সম্মতভাবে কাজ করবেন, আইন প্রতিষ্ঠা করবেন, এটাই স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায়। কিন্তু আমরা দেখছি বিগত কয়েক বছর ধরে এই রাজ্যে যে সরকারটি আছেন তারা আইনকে অমান্য করে, বিচার ব্যবস্থার প্রতি অশ্রদ্ধা প্রকাশ করে তাদের খেয়াল খুশিকেই মান্যতা দেওয়ার চেষ্টা করছেন, এবং যার ফলে গোটা রাজ্যবাসী সময় থেকে সময়ান্তরে বিভিন্ন যন্ত্রণার মধ্য দিয়ে, জটিল পরিস্থিতির মধ্য দিয়ে দিন যাপন করছেন। ওবিসি লিস্ট তৈরি হয়েছিল 2010 শেষ, সেটা নিয়ে কিন্তু আদালতের মধ্যে কোনো প্রশ্ন ওঠেনি। তারপর নতুন করে যে ওবিসি লিস্ট তৈরি হবে তো হওয়াটা স্বাভাবিক, কিন্তু সেটা হতে হবে তো আইন মেনে, বিধি মেনে, সাংবিধানিক যে বাধ্যবাধকতা তাকে মান্যতা দিয়ে। কিন্তু রাজ্য সরকার করেনি, হাইকোর্ট সেটাকে বাতিল করে দিয়েছেন। তারা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, সুপ্রিম কোর্টে গিয়ে বুঝলেন এটা চলবে না, বললেন আমরা আবার নতুন করে করব। নতুন করে যেটা করলেন সেটা একই ঘটনার পুনরাবৃত্তি, যার ফলে আজকে আদালত খুব কড়া মন্তব্য করেছেন। খারাপ লাগে যে আমরা তো এই রাজ্যের অধিবাসী। মূল বক্তব্যটা কি, যে ওবিসি লিস্ট করবার যে নিয়ম নীতি পদ্ধতি আছে বিধিসম্মত, সংবিধান সম্মত, সেটাকে অগ্রাহ্য করা হচ্ছে। আসলে কি জানেন তো, যেটা আমার বক্তব্য, আমি ধারাবাহিকভাবে বলে আসছি যে এই রাজ্য সরকারের স্থায়ী নিয়োগ করার মতো কোন রকম ইচ্ছা নেই বা যোগ্যতা নেই, ক্ষমতা নেই। তাই তারা যেখানেই নিয়োগ সংক্রান্ত বিষয় আসছে ইচ্ছে করেই তারা একটা জটিলতা পাকিয়ে দিচ্ছে যাতে নিয়োগ করতে না হয়, এবং তারা জনসমক্ষে হাততালি পাওয়ার উদ্দেশ্যে বলবেন আমরা তো করতে চাই, আদালত আটকে দিচ্ছেন। আর তুমি যদি ঠিকভাবে কাজ করো আদালত আটকাবে কেন? আদালতে কি স্বার্থ আছে? আজকে ঠিক সেই ঘটনাটাই ঘটেছে। তারা ওবিসি লিস্ট তৈরি করবার নাম করে যেটি করেছেন সেটা আদালতের কাছে গ্রহণযোগ্য হয়নি, তারা তাই স্থগিতাদেশ দিয়েছেন। এর ফলে কি রাজ্য সরকার এখন বলতে পারবেন, রাজ্য সরকারের যারা ধামাধারি তারা বলতে পারবেন যে আমাদের দিদি তো তিনি মহান, তিনি করতে চান, কিন্তু আদালত বাধা দিচ্ছেন। আরে আদালতে বাধা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে কেন? সুপরিকল্পিতভাবে নিয়োগ প্রক্রিয়াকে ব্যাহত করবার জন্যই রাজ্য সরকার এই কাজগুলো করছেন। স্যার, দর্শকের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এবং এই বিষয়ে আপনারও গুরুত্বপূর্ণ মতামত নেব। অভিযোগ উঠে আসছে যে 2012 সালের আইন এবং 1993 সালের আইন দুটোকে নিয়েই মানে একটা হচপচ, কোট আনকোট হচপচ করা হচ্ছে। নওশাদ সিদ্দিকীর অভিযোগ সেরকমই। আপনি কি বলবেন স্যার? আমি তো ইতিমধ্যেই বললাম যে এই যে রাজ্য সরকার খুব পরিকল্পিতভাবে এটা ঘোট পাকাবার চেষ্টা করছে যাতে তাকে নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে না যেতে হয়। আমি আবারও বলি, এই রাজ্য সরকার স্থায়ী নিয়োগের কোনো লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছেন না। কেন? স্থায়ী নিয়োগ করতে গেলে পরে যে ধরনের অর্থনৈতিক দায়ভার করতে হয়, ছাত্রদের কোষাগারকে এরা শূন্য করে ফেলেছেন বিভিন্ন অপকর্মের মধ্য দিয়ে।
হাততালি পাওয়ার উদ্দেশ্যে যদি রাজ্য কোষাগারকে ব্যবহার করা হয়, তাহলে সে হাততালিটাও শেষ পর্যন্ত কিন্তু উপহাসে পরিণত হয়। আমাদের রাজ্য সরকারের পরিণতি তাই দাঁড়াচ্ছে। আপনি ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করলেন এবং বললেনও, এবং সে কথাই সত্যি প্রমাণিত হয়েছে। আপনি কথা আগেও অনেকবার বলেছেন। মুখ্যমন্ত্রী কিন্তু ইতিমধ্যেই গতকাল বলেছেন যে এর জন্য রিক্রুটমেন্ট আটকে আছে, নিয়োগ আটকে আছে, এটা জনগণকে বোঝাতে হবে। এখন জনগণের কাছে কোন বোঝাটা বেশি গুরুত্বপূর্ণ হবে বলে স্যার আপনি মনে করছেন? দেখুন, জনগণের কাছে বোঝাতে হবে যে একটি সরকার, যাদের আপনারা ভোট দিয়েছেন, তারা যদি পরিকল্পিতভাবে বেআইনি কাজ করে, তাহলে আপনাদের জীবনটাও কিন্তু বেআইনি জটাজলে আবদ্ধ হয়ে পড়বেন। অতএব এই ধরনের একটি রাজ্য সরকার যারা বেআইনি কাজকর্ম করতে অনেক বেশি অভ্যস্ত এবং খুশি হন, তাদের ধরে ছুঁড়ে ফেলে দিন, তা না হলে আপনাদের জীবনের কোনো কিছু স্থায়ীভাবে উপকারে আসবে না। এবার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করব, এটা ব্যক্তিগতভাবে আমারও কৌতূহল এবং অনেক মানুষেরও কৌতূহল। সেটা হচ্ছে একের পর এক ঘটনা, একটা রাজ্য সরকার তার যে কোনো লিগ্যাল মাইন্ড নেই, এটা তো হতে পারে না, নিশ্চয়ই নয়। তাহলে এর আগে রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তি আগেই বাতিল হয়েছিল সেই তালিকা, সংশোধিত বিজ্ঞপ্তিতেও 31শে জুলাই পর্যন্ত স্থগিতাদেশ হলো। আমি তো অন্যান্য বিষয়গুলো ছেড়েই দিলাম, এসএসসি ইত্যাদি। এখন প্রশ্ন হচ্ছে, রাজ্য সরকার কি ইচ্ছাকৃতভাবে এই ভুলগুলো করছেন নাকি ভুল হয়ে যাচ্ছে? আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, পরিকল্পিত। এই সমস্ত নিয়োগ সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার যা করছেন সম্পূর্ণ পরিকল্পিত। তাদের পরিকল্পনার মূল উদ্দেশ্য যে সবটা ঘেটে দাও, যাতে আমাদের কোনো নিয়োগ করতে না হয়। তারই পরিকল্পনার একটা ঝলক মাত্র আপনারা দেখতে পাচ্ছেন এই ওবিসি। এবার স্যার একটা ওবিসি সংক্রান্ত বিষয়, শেষ একটা বিষয় আপনার মতামত নেব, তারপরে আর দুটো বিষয় যাব। নওশাদ সিদ্দিকী খুব চাঞ্চল্যকর দাবি করলেন। তিনি আগেও বলেছিলেন যে সংখ্যালঘুদের প্রতি বিমাতৃসুলভ আচরণ করছেন এই রাজ্য সরকার। তিনি বললেন যে ওবিসি নিয়ে কিন্তু বিধানসভায় আলোচনা করার সুযোগ দেওয়া হয়নি। তাহলে বিধানসভার অভ্যন্তরেও গণতান্ত্রিক স্পেসটা কি আটকে যাচ্ছে বলে মনে করছেন? এই রাজ্যের বিধানসভায় কোনো গণতান্ত্রিক আলোচনার অবকাশ আছে নাকি? এই দেশেও নেই এবং এ রাজ্যেও নেই। একই পদ্ধতি। স্কুলের ছাত্রছাত্রী তো মহা মুশকিল। আমি তো বহুদিন থেকে বলার চেষ্টা করছি, নাগপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোদী এবং মমতা ছাত্রী, তাদের চলন চালন সবটাই একই ঢঙে, এবং এদের মৌলিক লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের সুবিধার্থে জনকল্যাণমূলক কোনো কাজকেই বাস্তবায়িত করো না, শুধুমাত্র মানুষকে অনুদান নির্ভর করে তাদেরকে বাধ্য করো সরকারের প্রতি অনুগত হতে। স্যার আর দুটি বিষয়ে আমি একটু আলোকপাত করার চেষ্টা করব। আপনি শহরের মহানাগরিক ছিলেন এবং এর আগেও একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, বড়বাজারে ঘটেছে, আপনার মতামত নিয়েছি। গতকালের ঘটনা সম্ভবত সমস্ত আহ, মানে অতীতের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। তার কারণ আগুন লাগলো, 1300 দোকান ভস্মীভূত হলো, অনেক অভিযোগ উঠলো, সে তো স্বাভাবিক। কিন্তু মুখ্যমন্ত্রী অন্তত তাদেরকে, যাদেরকে দুধ দেওয়া দুধেলা গাই মনে করেন, আমার বলতে খারাপ লাগছে কিন্তু এটা মুখ্যমন্ত্রীর কথা, আমার কথা নয়, সেই সম্প্রদায়ও কি আস্তে আস্তে মুখ্যমন্ত্রীর প্রতি বিরূপ হচ্ছেন? কারণ একজন সাধারণ দোকানদারের সঙ্গে মুখ্যমন্ত্রী যে ঝগড়ার দৃশ্য সামনে এলো, কি বলবেন? দেখুন, আমি না একটা কথা বুঝি, শ্রমজীবী সাধারণ মধ্যে মেহনতকারী মানুষ, তাদের পরিচয় ধর্মভিত্তিক হয় না। তাদের একটাই পরিচয় যে তারা শ্রম দিয়ে মেহনত করে নিজেদের জীবনযাপন করতে চান। এবং সেক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী যাই বলুন, তিনি তার আদর্শ গুরু মোহন ভাগবতের পরামর্শে চলছেন, এর বাইরে কিছু। স্যার অনেকগুলো অভিযোগ উঠে আসছে, আগুন লাগানো হয়েছে, আগুন লেগে গেলে তার নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি এবং ক্ষতিপূরণের পরিমাণ, আপনি কি বলবেন প্রাক্তন মহানাগরিক হিসেবে স্যার? দেখুন, এই সাম্প্রতিককালে কলকাতায় কতগুলো আগুন লেগেছে বলুন তো, কলকাতা এবং কলকাতার আশেপাশে। খুব মানে কয়েক কয়েক মাসের মধ্যেই 3-4টি ঘটনার আপনারা কথাই মনে যদি, পড়ছে। হ্যাঁ, 3-4টি কি আরো অনেক, এবং আপনারা যদি খতিয়ে দেখেন, দেখবেন এই সব কিছুর পেছনে এই জমিখোরদের একটা হাত আছে, এবং তাদের সঙ্গে শাসক দলের কোনো না কোনো গোষ্ঠীর একটা নিবিড় যোগাযোগ আছে। হুম। সেই জন্যই এই সমস্ত ঘটনা ঘটে চলেছে ধারাবাহিকভাবে। তবে এ নিয়ে
আমাদের খুব গবেষণার দরকার নেই, যেটা দরকার হচ্ছে যে একটা দুর্নীতিমূলক শাসককে ঝেঁটিয়ে বিদায় করার পরিকল্পনা গ্রহণ করা, এছাড়া অন্য কোনো কাজ নেই। স্যার, শেষ প্রশ্ন করব। গতকাল কুণাল ঘোষ আদালতের জারি করা রুল অনুযায়ী আহ, উপস্থিত হলেন সশরীরে এবং দেখা গেল যে বিচারপতি অনুপস্থিতির জন্য তিনি সহাস্যে বেরিয়ে এলেন। এরপরে ঘটনার কি পরিণতি অপেক্ষা করে আছে? কেস ক্লোজ নাকি কোনোভাবে আহ, না না, আইন তো আইনের পথে চলবে, কে হাসছেন কে নাচছেন বড় কথা নয়, যখন শুনানি হবে মামলা তখনই ঠিক হবে। একটা বিষয় প্রতিক্রিয়া নিয়ে স্যার কথোপকথন শেষ করব। আপনার শিষ্য বলে নিজেকে দাবি করেছিলেন, এই মুহূর্তে আপনার বিরোধী দলের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ, তার প্রতি কি বার্তা দেবেন? তার শারীরিক সুস্থতা কামনা করব। তিনি ভিন্ন রাজনীতির বাইরে, তিনি একজন দেশের সহনাগরিক, তিনি হাইকোর্টের বিচারপতি ছিলেন, তার অসুস্থতা আমাদের সবথেকে উদ্বিগ্ন করেন। এর সঙ্গে যারা রাজনৈতিক সম্পর্ক যুক্ত করতে চান তারা অমানুষ, এর বাইরে আর কিছু বলতে পারবো না। অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য।